ঈদটা সেই আগের মতোই আছে, কিন্তু আনন্দটা আগের মতো আর দিন দিন যত বড় হচ্ছে ততই কিন্তু আনন্দটা আমাদের জীবন থেকে হারিয়ে যাচ্ছে। আমার তো এখন মনে হয় সেই শৈশব জীবনটা যদি আবার ফিরে পেতাম তাহলে কতই না ভালো হতো। শত চেষ্টা করলেও তো সেই জীবনটা এখন আর ফিরে পাবো না, তাই বলেও আর লাভ নেই। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আখি ব্রাইট নিউ ব্লগ ইজ ইট। কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালো আছো। তোমাদের দোয়ায় আর আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। আজকে নাস্তা করব রুটি দিয়ে, আর আমি রুটিটা ফ্রোজেন করে রেখেছিলাম, সেই রুটিটা সেঁকে নিচ্ছি নাস্তা করার জন্য। এদিকে সকাল সকালে এত পরিমাণের বৃষ্টি, কি বলবো। তোমাদের ভাইয়া যে এখন কিভাবে অফিসে যাবে সেই চিন্তাই, কারণ তোমাদের ভাইয়ার তো আজকে অফিসে যেতেই হবে। আজকেই তার শেষ ডিউটি, ঈদের জন্য ছুটি হয়ে যাবে। তাছাড়া আজকে কিন্তু স্যালারিটাও দেবে, না গেলে তো আর স্যালারিটাও দেবে না। সবাই বলে ফ্রোজেন রুটি নাকি অনেক শক্ত হয়, খাওয়া যায় না। তো আমার রুটিটা দেখো কতটা সফট হয়েছে, মনে হচ্ছে যে আমি এখন বানাইছি। রুটি ফ্রোজেন করে রাখার জন্য যদি কিছু টিপস ফলো করা যায় তাহলে কিন্তু একদম পারফেক্টলি ভাবে রুটি ফ্রোজেন করে রাখা যায়। এদিকে তোমাদের ভাইয়া আর আমি নাস্তাটা করতে বসে গিয়েছি। আমাদের নাস্তাটা শেষ হয়ে গেলে তোমাদের ভাইয়া কিন্তু অফিসে চলে গিয়েছে। আর আমি বিছানার চাদরটা ধোয়ার জন্য বিছানার চাদরটা কিন্তু নিচে নামিয়ে নিয়েছি। এখন আমি পানি দিয়ে বিছানার চাদরগুলো ভিজিয়ে মানে গুঁড়া সাবানের পানিতে ভিজিয়ে রাখছি। আজ যদি তোমাদের ভাইয়ার অফিস ছুটি হয়ে যায় তাহলে তো আমরা কালকে দেশের বাড়িতে যাব। তাই ভাবলাম বিছানার চাদরটা ধুয়ে দেই, কারণ আমি দেশের বাড়িতে গেলে তো সহজে আসতে চাই না, অনেকদিন থাকা হয়ে যায়। এদিকে বিছানার চাদরটা অনেক ময়লা হয়েছে, এই জন্য ধুয়ে দিলাম। বিছানার চাদরটা ধোয়া মোয়া শেষে কিন্তু আমি ছাদে মেলতে এসেছি, ছাদে মেলে দিব। কয়েকদিন ধরেই তো ভালোভাবে রোদ উঠে না, আজকেও তো রোদ নেই। তাছাড়া আমি বিছানার চাদরটা তো ধুয়েই ফেলছি, এই জন্য ছাদে দিলাম যাতে আমার বাতাসে একটু শুকিয়ে যায়। আমার চাদরটা মেলা শেষে কিন্তু আমি এখন রুমে চলে যাচ্ছি। রুমে যাওয়ার পরে ফ্রিজটা খুলে আমি ফ্রিজ দেখে একদম খালি, শুধু এক টোকলাই জিনিস আছে। আমি তোমাদের ভাইয়ার কোনো কিছু কিনতে দেই নাই, কারণ ফ্রিজটা খালিই রাখতে চাইছিলাম, যেহেতু আমরা দেশের বাড়িতে যাব, অনেকদিন থাকা হবে। এই তোমাদের ভাইয়া তো এবার ঈদে দেশের বাড়িতে যেতেই চাচ্ছিল না, আমি জোর করেছি, কান্নাকাটি করে তাকে বাধ্য করেছি যাওয়ার জন্য। ফ্রিজ থেকে যে এক টোকলা জিনিস বের করলাম সেখানে শুধু পাক পাখা এগুলোই ছিল, 2-1 পিস মাংসও ছিল তোমাদের ভাইয়ার জন্য। তোমাদের ভাইয়া আবার পাক পাখা আর এগুলো রান্নার জন্য কিন্তু আজকে আমি পেঁয়াজ বাটা ব্যবহার করব। প্রথমেই আমি পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, তারপরে গুঁড়া মশলাটাও দিয়ে দিয়েছি। মশলাটাকে ভালোভাবে কষিয়েই কিন্তু আমি সেই পাক পাখাগুলো দিয়ে দিয়েছি। এবার পাক পাখাগুলো সব কিছু মশলার সাথে মিশিয়ে ঢাকনা দিয়ে একটু ঢেকে, তারপর ঢাকনা খুলে দেখি সেগুলো থেকে পানি বের হয়েছে। আর এই পানি দিয়ে কিন্তু আমি মাংসটাকে কষিয়ে নেব। এবার কাঁচামরিচ কিছুটা দিয়ে আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে, ওইদিকে পাক পাখাগুলো কষাতে দিয়ে আমি কিন্তু এখানে ভাতটা বসিয়ে দিলাম। তারপরে আবারও ঢাকনা খুলে দেখলাম মাংসের কি অবস্থা। ওগুলো কিন্তু একদমই কষানো হয়ে গেছে। এদিকে আমি আলু সিদ্ধটাও বসিয়ে দিয়েছি, মানে আমার ভাতটা কিন্তু হয়ে গেছে। তারপরে আলু সিদ্ধটাও বসিয়ে দিয়েছি। তোমাদের ভাইয়া আলু ভর্তা খেতে চেয়েছিল, তাই তার জন্য আলু সিদ্ধ। এবার কিন্তু পাকগুলো হওয়ার আগ দিয়ে আমি ভাজা জিরা গুঁড়াটা দিয়ে দিয়েছি। ভাজা জিরা গুঁড়া দেওয়ার পরে একটুখানি জাল করে কিন্তু আমি পাকগুলো নামিয়ে নিয়েছি। আর তোমাদের ভাইয়া ঈদে বাড়িতে না যাওয়ার কারণটা, তোমাদের ভাইয়ার বাড়িতে অনেক প্রবলেম, এই জন্য সে যেতেই চায় না। তোমরাই বলো, ঈদের মধ্যে যদি এখানে থাকি ভালো লাগবে? আমার তো একটুও ভালো লাগবে না, এই জন্যই তো কান্নাকাটি করে ওকে রাজি। তোমাদের ভাইয়ের পছন্দের আলু ভর্তাটা তো বানিয়েই ফেললাম, কিন্তু এত পরিমাণের ঝাল হয়েছিল, ওই ঝালটা তো আমার কান দিয়ে বের হচ্ছিল। সে তো বলছিল যে ভর্তাতে যেন অনেক ঝাল হয়, আমি ঝাল ছাড়া কিন্তু খাবো না, এই জন্যই ঝাল দিয়ে। তারপর তোমাদের ভাইয়া বললো যে আমাকে গরম গরম তাড়াতাড়ি খেতে দাও, তাই আমি খাওয়া দাওয়ার প্রস্তুতিটা নিয়ে নিচ্ছে। এখানে আমরা খাওয়া দাওয়ার প্রস্তুতি নিতে থাকি। তোমরা এরকম আরো নিউ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর পেজটাকে ফলো করে রাখো। এই পর্যন্ত শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবা সবাই। আল্লাহ হাফেজ।